যা যা আছে সেটা এখান থেকে পড়ে নেব। তো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা তো নামেই বোঝা যাচ্ছে এটা অ্যাকিউট। আর ব্যাপারটা হচ্ছে কি, এটা কি বলেছে ফার্স্ট আমরা সংখ্যাটা একটু দেখে নিই, দেখো তারপর ভেঙে ভেঙে সংখ্যাটা পড়বো। যে অ্যাকিউট ডিফিউজ পালমোনারি ইনফ্লামেটরি রেসপন্স, আইদার ডাইরেক্ট অর ইনডাইরেক্ট blood-borne insults that originate from extrapulmonary pathology। তো এই যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা একটা সিনড্রোম, ঠিক আছে? এটা কোনো সিঙ্গেল ডিজিজ না, বাট আ সিনড্রোম উইথ আ ফাইনাল কমন পাথওয়ে। মানে এটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন হবে লাঙে, এবং এই ইনফ্ল্যামেশন কোথা থেকে আসতে পারে, সেটা ডাইরেক্টলি আসতে পারে নিউমোনিয়া অথবা অ্যাসপিরেশন থেকে, আবার ইনডাইরেক্টলি আসতে পারে ফ্রম আউটসাইড ভায়া লাং। ইনডাইরেক্টলি কীভাবে আসতে পারে? ইনডাইরেক্টলি ব্লাড বর্ন, বলেছে ইনডাইরেক্ট ব্লাড বর্ন। দেখা যায় যে ইনডাইরেক্টলি যেমন আউটসাইড অফ দ্য আউটসাইড দ্য লাং ভায়া ব্লাড, যেমন হচ্ছে ব্লাডের মধ্যে লাংয়ের ভেতরে বাইরের ডিজিজ থেকে, মানে লাংয়ের আউটসাইডের ডিজিজ থেকে, ধরো ব্লাড সাপ্লাই তো আছে লাংয়ের মধ্যে, ভেসেল দিয়ে ঢুকে গেল বা আর্টারি দিয়ে ঢুকে গেল, তখন হচ্ছে দেখা যায় যে ইনডাইরেক্টলি একটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন হয় লাংয়ের মধ্যে। তাহলে লাংয়ের যে ইনফ্ল্যামেশন, তাহলে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এখানে মেনলি কী হয়, এটা হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্ল্যামেশনের একটা কন্ডিশন, এবং এখানে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স দেখা যায়। এবং এখানে কি হয়, দুইভাবে ইনফ্ল্যামেশনটা এটা অরিজিন হতে পারে। একটা হতে পারে সেটা ডাইরেক্ট, আরেকটা হতে পারে ইনডিরেক্ট। ডাইরেক্টটা কীভাবে হয়, মানে ডাইরেক্ট লাংয়েরই ডিজিজ, ওখান থেকে আর কি ইনফ্ল্যামেটরি রেসপন্সটা হয়েছে। আরেকটা হতে পারে ইনডিরেক্ট, যেটা হচ্ছে লাংয়ের ডিজিজ না, আউটসাইড থেকে, বা ধরা যাক যে ব্লাড মেনলি আর কি, ব্লাড বোন ইনসাল্ট বলেছে এটাকে, যে আউটসাইড থেকে, বা দেখা যায় যে ব্লাডে যে সেপসিস বা ধরো প্যানক্রিয়াটাইটিস হলো, তো প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে ব্লাড দিয়ে, মানে ইনফ্ল্যামেশনটা ব্লাড দিয়ে এসে তোমার দেখা যাচ্ছে যে লাঙে হচ্ছে ইনফ্ল্যামেটরি কন্ডিশনটা ক্রিয়েট করছে। তাহলে দুইটা রুট আছে, একটা ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে? তারপর কি বলেছে, ইনডাইরেক্টটাকে বলেছে ব্লাড বর্ন ইনসাল্ট। তো যেটা কি না এক্সট্রা পালমোনারি যে সমস্ত প্যাথোলজি আছে, যেমন সেপসিস, তারপর প্যানক্রিয়াটাইটিস, এগুলোর কারণে হতে পারে। তো এগুলোই যে ফার্স্টে, তাহলে আশা করি বোঝা গেছে যে পালমোনারি যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা মেনলি হলো অ্যাকিউট ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন, এবং এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশন অফ দ্য লাংয়ে হবে, এবং এটা হচ্ছে অনেকগুলা, এটা আসলে একটা সিঙ্গেল ডিজিজ না, জাস্ট একটা সিনড্রোমের মধ্যে পড়ে, যেখানে ফাইনালি যেটা হয় অ্যাকিউট ইনফ্ল্যামেশন হয় লাংয়ের। এবং এটা দুইটা ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। ডাইরেক্ট যদি নিউমোনিয়া বা হচ্ছে দেখা যায় যে লাংয়েরই কোনো ডিজিজ, নিউমোনিয়া অথবা অ্যাসপিরেশন যদি হয়, দেখা যায় লাংয়ে যদি গ্যাস্ট্রিক কন্টেন্টের অ্যাসপিরেশন হয়, সেক্ষেত্রে হতে পারে। ইনডাইরেক্ট হতে পারে এক্সট্রা পালমোনারি যে কোনো প্যাথোলজির ক্ষেত্রে দেখা যায় যে এরকম হতে পারে। তো এই যে এখানে যেটা হচ্ছে, এখানে নিউট্রোফিল সিকুয়েস্ট্রেশন হচ্ছে বাই পালমোনারি ক্যাপিলারিস। ব্যাপারটা হচ্ছে যে নিউট্রোফিল হলো ফাস্ট রেসপন্ডার ইন ইনফ্লামেশন। তো এখানে এটা হচ্ছে আমাদের পালমোনারি টিস্যুতে সে তাড়াতাড়ি দ্রুত মাইগ্রেট করে, যেহেতু এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ইনফ্ল্যামেটরি কন্ডিশনটা ক্রিয়েট হয়েছে। তো পালমোনারি টিস্যুতে আমাদের নিউট্রোফিল দ্রুত ওখানে চলে যায়, গিয়ে হচ্ছে সাইটোকাইন রিলিজ শুরু করে দেয়, তারপর বিভিন্ন এনজাইম রিলিজ করা শুরু করে দেয়। তখন হচ্ছে নিউট্রোফিল ওখানে অ্যালভিওলার যে, তারপর প্রোটিওলাইটিক এনজাইম, এগুলো হচ্ছে এনজাইম রিলিজ করে, এবং দেখা যায় যে ওখানে কি অ্যালভিওলার ক্যাপিলারি যে মেমব্রেন, ওই মেমব্রেনটা ড্যামেজ শুরু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে নিউট্রোফিল সিকুয়েস্ট্রেশন, মানে নিউট্রোফিল ওখানে গিয়ে এনজাইম রিলিজ করছে, এবং বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে নিউট্রোফিল এখানে সাইটোকাইন রিলিজ করছে, এনজাইম রিলিজ করছে, এগুলো রিলিজ করার মাধ্যমে দেখা যাচ্ছে নিউট্রোফিল ওখানে যে সিকুয়েস্ট্রেশনটা করছে অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেনে। তো তখন কি হয়, দেখুন এখানে যেহেতু ড্যামেজ হচ্ছে, দেখা যাচ্ছে যে কি হয়, একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে, যে এন্ডোথেলিয়ামগুলো দূরে সরে যাচ্ছে। আমাদের জানি যে এন্ডোথেলিয়াম টাইট জাংশন যেটা, সেটা ইনফ্ল্যামেশনের কারণে ডিসরাপ্ট হয়ে যায়। আমরা এটা তো একদম প্যাথোলজি থেকে পড়ে এসেছি। তখন কি হয়, ফ্লুইডটা হচ্ছে অ্যালভিওলিতে লিক করে, তখন হচ্ছে পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। তারপর দেখা যায় যে
এই যে ইনফ্লামেশনের কারণে যে পালমোনারি ইডেমা হয় সেটা অবশ্যই প্রোটিন রিচ হয়, আমরা তো জানি এটা এক্সুডেশন হয়, তাই না? যেহেতু দেখা যাচ্ছে যে এই ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ছে এবং দেখা যাচ্ছে যে এন্ডোথেলিয়ালের ভিতরে যে গ্যাপটা বেড়ে যাচ্ছে সেখানে সেই গ্যাপটা দিয়ে কিন্তু প্রোটিন কন্টেন্ট ইজিলি বের হয়ে আসতে পারতেছে। তো তখন দেখা যাচ্ছে প্রোটিন রিচ ফিড বা যেটা হচ্ছে এক্সুডেশন এখানে হতে পারে। তো তো এই যে প্রোটিনের সাথে যদি আমি এই যে নেক্রোটিক এপিথেলিয়াল সেল আর ফাইব্রিনকে কম্বাইন করি তখন হায়ালিন মেমব্রেনটা ফর্মেশন হয়। তো প্রোটিন রিচ ইডেমা উইথ হায়ালিন মেমব্রেন ফর্মেশন সেটা কীভাবে হয়? প্রোটিন তো অলরেডি আছেই, তার পাশাপাশি আমাদের যে অ্যালভিওলারটা ড্যামেজ হয়েছে, অ্যালভিওলার ড্যামেজের কারণে যে অ্যাপিথেলিয়াল সেল আছে, ড্যামেজড অ্যাপিথেলিয়াল সেল বা নেক্রোটিক অ্যাপিথেলিয়াল সেল, এগুলোর সাথে যদি ফাইব্রিন এসে জমা হয়, ফাইব্রিনটা আসেই হচ্ছে তোমার যেহেতু ভেসেলে তোমার কি বলো তো ভেসেলে হচ্ছে ইনজুরি হচ্ছে, তো এখানে ফাইব্রিন এসে এটাকে রিকভার করার ট্রাই করে, তখন দেখা যায় যে এরকম করে একটা হায়ালিন মেমব্রেন ফর্মেশন হয়ে গেছে। তো এটাই হচ্ছে হিস্টোলজিক্যাল মার্ক অফ দি ARDS, যে হায়ালিন মেমব্রেন ফর্মেশন হওয়া। প্রোটিনের সাথে দেখা যায় যে এপিথেলিয়াল সেল এরপর ফাইব্রিন এগুলো একের সাথে মিলিত হয়ে দেখা যায় যে এখানে হায়ালিন মেমব্রেন ফর্মেশন হয়। প্রোটিন তো এক্সুডেশনের কারণে আসছে, ফাইব্রিনটা হচ্ছে ইনজুরিটা রিপেয়ার করার জন্য বাউন্ড বিল্ডিংয়ের সময় আসছে, বা হচ্ছে এপিথেলিয়াল সেলটা তো এখানে আগে থেকেই প্রেজেন্ট আছে যেটা হচ্ছে ডেড, বা হচ্ছে নেক্রোটিক এপিথেলিয়াল সেল যেটা একটু আগে ড্যামেজ হলো। তো তারপর দেখা যাচ্ছে টাইপ 2 নিউমোসাইট যেটা কিনা আমাদের ড্যামেজ হচ্ছে, এটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট হচ্ছে সারফেক্টেন্ট প্রডিউস করে আমাদের অ্যালভিওলেতে, যেটা কিনা আমাদের সারফেস টেনশনটা রিডিউস করে। তো যখন এটা যখন ড্যামেজ হয় তখন সারফেক্টেন্ট কমে যায় এবং দেখা যাচ্ছে যে অ্যালভিওলার কোলাপস শুরু হয়ে যায়, অ্যালভিওলার কোলাপস হয় এবং লাংয়ের কমপ্লিয়েন্সটা কমে যাচ্ছে। লাংয়ের কমপ্লিয়েন্স কমে যাচ্ছে তার মানে হচ্ছে যে ফ্লু দেখা যাচ্ছে যে ভেন্টিলেশন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং ফ্লুইড অ্যালভিওলে বেড়ে যাচ্ছে, তখন লাংটা স্টিফ হয়ে যাচ্ছে, এই আর কি। তো এটা হচ্ছে টোটাল মানে ARDS এর যে কি হচ্ছে একদম মানে আমি যদি সিকুয়েন্সিয়ালি বলি তাহলে আমাদের বিষয়গুলো কিন্তু ভালো মতো মনে থাকবে, রিলেট করতে পারবো আমরা বেশি করে। যে প্রথমেই যেটা হচ্ছে আমি প্রথম থেকে একটু বলার চেষ্টা করি। প্রথমেই আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনটা হচ্ছে, অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে কার কারণে হচ্ছে? নিউমোনিয়া, মানে ডিরেক্ট কিছু কজ আছে, ইনডাইরেক্ট কিছু কজ আছে, ঠিক আছে? তো লাংয়ের কিছু কজ সেটা হচ্ছে ডিরেক্ট, আর লাংয়ের বাইরের এক্সট্রা পালমোনারি প্যাথোলজি থাকলে সেটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে সেগুলোর কারণে লাংয়ে একটা অ্যাকিউট ইনফ্লামেশনের কন্ডিশন ক্রিয়েট হলো। তো লাংয়ে যখন একটা অ্যাকিউট ইনফ্লামেশনের কন্ডিশন ক্রিয়েট হলো তখন আমরা দেখবো যে দেখো ডিরেক্ট আর তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে লাংয়ে একটা অ্যাকিউট ইনফ্লামেশনের কন্ডিশন ক্রিয়েট হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে নিউট্রোফিল আসলো, নিউট্রোফিল এসে ওখানে সিকুয়েস্ট্রেশন করলো, সে বিভিন্ন ধরনের এনজাইম রিলিজ করলো, তারপর প্রোটিওলাইটিক এনজাইম, এরপর সাইটোকাইন রিলিজ করলো, তারপর ওখানে সিকুয়েস্ট্রেশন করলো। এখন যেহেতু এখানে ক্যাপিলারি একটা ড্যামেজ হলো, ক্যাপিলারি ড্যামেজ হওয়াতে দেখা যাচ্ছে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ার কারণে দেখা যাচ্ছে প্রোটিন রিচ এক্সুডেশন হচ্ছে, প্রোটিনটা হচ্ছে ক্যাপিলারি থেকে বের হয়ে আসছে। তখন এই যে ড্যামেজ এপিথেলিয়াল সেল প্রোটিন আর যেহেতু ড্যামেজ এপিথেলিয়াল সেল ড্যামেজ হয়ে গেছে তাহলে ফাইব্রিন আসছে, ফাইব্রিন এসে এখানে হায়ালিন মেমব্রেন ফর্মেশন করছে। একই সাথে এখানে যে টাইপ 2 নিউমোসাইট ছিল সেটাও ড্যামেজড হয়ে যাচ্ছে। টাইপ 2 নিউমোসাইট ড্যামেজ হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের সারফেক্টেন্টের সারফেক্টেন্ট কমে যাচ্ছে, তার কারণে হচ্ছে অ্যালভিওলার কোলাপস হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের ভেন্টিলেশন এটাও কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে টোটাল অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবং আমরা ভালো মতো যদি বলে রাখি যে এটা কোনো সিঙ্গেল ডিজিজ না, এটা হচ্ছে জাস্ট একটা সিনড্রোম এবং এটা হচ্ছে যেটার ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে নিউমোনিয়ার পরে হতে পারে, দেখা যায় যে এটা কিন্তু আবার তোমার ট্রমার পরে হতে পারে, ড্রাউনিংয়ের পরে হতে পারে, গ্যাস্ট্রিক কন্টেন্ট অ্যাসপিরেশনের পরে হতে পারে, এই সিনড্রোমটা দেখা দিতে পারে। তাহলে এটার যেই মানে আমাদের এটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি অন্যান্য ডিজিজ থেকে, হায়ালিন মেমব্রেনটা ফর্মেশন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে হায়ালিন মেমব্রেন ফর্মেশন হয়। এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিসঅর্ডারটাকে ভালো মতো বুঝতে পারবো যে হায়ালিন মেমব্রেন ফর্মেশন হচ্ছে মানে এখানে ARDS আছে। আসলে আমি যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিছু কজ বলেছিলাম সেগুলো একটু আলোচনা করি। কন্ডিশন প্রিডিসপোজিং টু ARDS, আর হচ্ছে দেখি যে এটা হচ্ছে ইনহেলেশন যেটা ডাইরেক্ট, আর হচ্ছে ব্লাড বর্ন বা ইনডিরেক্ট, 2 রকমের আছে। আমি একটু কন্ডিশনগুলোতে একটু নাড়াচাড়া দিয়ে আসি, দেখি কি হয় যে অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্টস। এখানে কি হয়, এই যে দেখা যায় যে গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি ধরো আনকনসিয়াস পেশেন্ট, আমাদের যেই ডেভিডসন যদি আমি বলতে চাই, ওখানে লেখা ছিল যে এরকম কিছু লাইন ছিল যে
এপিলেপটিক পেশেন্ট বা আনকনসিয়াস পেশেন্ট ওদের ক্ষেত্রে কিন্তু ইজিলি অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট হতে পারে। তো অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি হয় তখন দেখা যায় যে লাঙে একটা ট্রমাটিক কন্ডিশন ক্রিয়েট হয়। তারপর দেখা যায় যে লাঙে যদি এই যে টক্সিন গ্যাস অথবা বার্ন যায় তখন কেমিক্যাল নিউমোনাইটিস হয়, সেখান থেকেও এরকম কন্ডিশন ক্রিয়েট হতে পারে। তারপর ইনফেকশন যদি হয় লাঙের, এটা হচ্ছে নিউমোনিয়া। ব্লান্ট চেস্ট ট্রমা, এখানে হচ্ছে সরাসরি অ্যালভিওলার ক্যাপিলারি ব্যারিয়ার যেটা সেটা হচ্ছে ড্যামেজ হয়ে যায়। ড্রাউনিংয়ের সময় সারফেক্টেন্ট ওয়াশ আউট হয়ে যায়, তো তখন দেখা যায় যে একদম অ্যালভিওলার কোলাপস হয়ে যায়। তো এগুলা হচ্ছে টোটালি ডাইরেক্ট ইনহেলেশনের কজ। আর ব্লাড বোন যে সমস্ত কজগুলো আছে সেগুলো হতে পারে সেপসিস, এটা মোস্ট কমন কজ সেপসিসের সময়টা হয়। বা প্যানক্রিয়াসের ক্ষেত্রে দেখা যায় যে এনজাইম এবং সাইটোকাইন রিলিজ হয়, যেটা কিনা ব্লাড স্ট্রিমে এন্টার করবে। এন্টার করার পর তখন কি দেখা যাবে যে ওটা লাঙে গিয়ে ওখানে ARDS-কে ট্রিগার করছে। তারপর দেখা যাচ্ছে যে কার্ডিও পালমোনারি বাইপাস, ইনফ্লামেশন ফ্রম এক্সট্রা কর্পিয়াল সার্কুলেশন। তারপর কিছু অবস্টেরিক কজ আছে, কিছু কার্সিনোম্যাটাসিস আছে, কিছু আছে দেখা যাচ্ছে যে। তারপর মেজর ট্রমার কারণে হতে পারে, দেখা যাচ্ছে একটা ট্রমা হলো তখন হচ্ছে কিন্তু এই জিনিসগুলো হতে পারে, মাল্টিপল ট্রমা। তো এগুলা হচ্ছে মেনলি দেখা যায় যে এইসব কারণে। তারপর ড্রাগস, সিভিয়ার বার্ন, হ্যাঁ, এইসব মেজর ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, অ্যানাফাইলিসিস, এগুলো সব হচ্ছে ব্লাডবোর্ন কেস। এই ব্লাডবোর্ন কেসেসে হচ্ছে কি হবে, আলটিমেটলি দেখা যায় যে লাঙে ওই ক্রনিক ইনফ্লামেশনটা করবে। আর ইনহেলেশনের রুটে আমরা বলেছি যে কী কী কেসে হইতে পারে, যেমন গ্যাস্ট্রিক কন্টেন্ট যেতে পারে বা টক্সিক গ্যাস যেতে পারে, অথবা লাঙের ইটসেলফের নিউমোনিয়া ইনফেকশন, অথবা দেখা যেতে পারে যে কোনো ট্রমার কেসে যেমন ব্লান্ট চেস্ট ট্রমা, নিয়ার ড্রাউনিং, এ সমস্ত কেসে এই অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য লাং দেখা যায়। তখন হচ্ছে এই জিনিসগুলো ক্যারেক্টারাইজ হয়, যেমন নিউট্রোফিল আসে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ে, হায়ালিন মেমব্রেন ফর্মেশন হয়। তো এই আর কি। এবার আমরা সরাসরি চলে যাই যে আমরা কি দেখতে পারবো ক্লিনিক্যাল ফিচার। এখানে আমরা টাকিপনিয়া দেখবো, যেহেতু হচ্ছে আমাদের এয়ারে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের সমস্যা হচ্ছে বা হাইপোক্সিমিয়া ডেভেলপ করছে, সেই কারণে দেখা যাচ্ছে যে আমি টাকিপনিয়া কম্পেনসেশনের জন্য টাকিপনিয়া করবো। সাইনোসিস থাকবে কজ এখানে অক্সিজেন কমে যাচ্ছে। ব্রেথলেসনেস থাকবে সেম গ্যাসিয়াস ইম্পায়ারমেন্টের জন্য, প্লাস দেখা যাচ্ছে অথবা ব্রেথলেসনেস আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে লাংয়ের কমপ্লিয়েন্সটা কমে যাচ্ছে সেটার কারণে, বা লাংয়ের কোলাপস হচ্ছে। সারফেক্টেন্স কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে লাং কোলাপস হচ্ছে। ফাইন ক্রিপিটেশন দেখা যাচ্ছে এখানে যখনই দেখা যাচ্ছে আমাদের অ্যালভিওলিতে ফ্লুইড জমা হয় তখনই কিন্তু ফাইন ক্রিপিটেশনটা আসবে। তো এখানে যেহেতু ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ছে, আমি তো আগেই বলেছি এখানে একটা এক্সুডিয়েশনের ব্যাপার আসছে, তো এখানে অবশ্যই অ্যালভিওলিতে আমাদের দেখবো যখন ফাইন ক্রিপিটেশন আমরা পাবো। এটা অবশ্যই অ্যালভিওলের শব্দ এবং অ্যালভিওলির ফ্লুইডের কারণে এই ক্র্যাকেলসটা ক্রিয়েট হয়। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমরা দেখবো অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার আর হচ্ছে লাং ফাইব্রোসিস। এই দুটোতে আমরা কনফিউজড হয়ে যেতে পারি, কারণ লেফট ভেন্ট্রিকুলার ফেইলার থেকেও পালমোনারি ইডিমা ডেভেলপ করে, এবং বাট লেফট অ্যাট্রিয়াল প্রেশারটাও এখানে বেড়ে যায়। আর লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে ক্রনিক এবং লেস লাইকলি বি সাইলেন্ট বাট ক্যান মিমিক ARDS ইন লেটার স্টেজেস। তো লাং ফাইব্রোসিস পরে গিয়ে ARDS-এর মতো একটা কিছু ফিচার আছে আসতে পারে, বাট লাং ফাইব্রোসিস অবশ্যই ক্রনিক হয়, এটা কখনোই অ্যাকিউট কন্ডিশন না। তো ফাইব্রোসিস তো দেখা যায় যে ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে থাকতে থাকতে ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে, তো তখন হচ্ছে এটা ARDS-কে মিমিক করতে পারে। বাট আমাদের খেয়াল রাখতে হবে যে লাং ফাইব্রোসিস একটা ক্রনিক কন্ডিশন, এটা কখনোই অ্যাকিউট কন্ডিশন না। আর অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ারের কথা তো আমরা আগেই বলেছি যে এটা আসলে পালমোনারি ইডিমা কজ করে। তো সেটার সাথে আমরা জাস্ট এইখানেও যেহেতু লাঙে পানি জমে, তো সেক্ষেত্রে আমরা একটু কনফিউজ যেতে পারি। এই আর কি। ইনভেস্টিগেশনে আমরা চেস্ট সেকশনে আমরা দেখবো যে ডিফিউজ বাইল্যাটারাল শ্যাডো লুকস লাইক হোয়াইট আউট লাং। এটা হচ্ছে কি পালমোনারি ইডিমা এবং যে কনসলিডেশন সেটা দেখানোর জন্য আমি হচ্ছে ডিফিউজ শ্যাডোয়িং পাবো। এবং আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারবো এখানে হাইপোক্সেমিয়া থাকবে, যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সেটা অনেক কমে যাবে উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন
কমে যাচ্ছে। তারপর লেফট অ্যাট্রিয়াল প্রেসার যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু এটা ARDS থেকে আমি হার্ট ফেলিয়ারকে ডিফারেন্সিয়েট করতে পারি। দেখা যাচ্ছে যে কার্ডিওজেনিক, যদি পালমোনারি ইডিমাটা কার্ডিওজেনিক হয় তখন দেখা যাবে লেফট অ্যাট্রিয়ামে একটা প্রেশার থাকবে। তো লেফট অ্যাট্রিয়ালের প্রেশার যদি আমি মেজার করতে পারি তাহলে আমি ARDS নাকি এটা হচ্ছে ARDS এর কজে পালমোনারি ইডিমা হচ্ছে নাকি হচ্ছে কার্ডিওজেনিক কজে হচ্ছে সেটা কিন্তু আমরা ভালো মতো পার্থক্য করতে পারবো। তো আমরা তো জানি যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হলে এটা একদম আমার প্যাথোলজিতে পড়ে এসেছি যে ধরো এই যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তো এখন ধরো লেফট ভেন্ট্রিকল ফেইলার হলো তখন কি হয়, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড তো আসে পালমোনারি ভেন দিয়ে, তাই না? অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম দিয়ে দেখা যায়, লেফট ভেন্ট্রিকল দিয়ে দেখা যায় সারা শরীরে যেটা প্রবাহিত হয়ে চলে যায়। তো ধরা যায় লেফট ভেন্ট্রিকলের ফেইলিয়ার হলো, তখন ব্লাড তো হচ্ছে ভালো মতো সারা শরীরে পাম্প করতে পারছে না। তখন একটা কন্ডিশন হয়, সেটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল তার ব্লাডটাকে ব্যাক করে লেফট অ্যাট্রিয়ামে পাঠিয়ে দিচ্ছে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে ওটা ব্যাক করে কোথায় চলে যাচ্ছে, লাঙে চলে যাচ্ছে। লেফট অ্যাট্রিয়াম থেকে লাঙে চলে যাচ্ছে। তাহলে দেখো যে লেফট ভেন্ট্রিকল যদি ফেলিয়ার হয় তখন লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়ছে, আবার লাঙেও তো হচ্ছে গিয়ে ফ্লুইড জমা হচ্ছে। যেহেতু এটা রিভার্স একটা কন্ডিশন, সেই কারণে আমরা লেফট অ্যাট্রিয়ালের প্রেশারটা মেজার করব যে লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার হলে অবশ্যই লেফট অ্যাট্রিয়ামে প্রেশারটা বেড়ে যাবে। তো এটা ছিল আমাদের ইনভেস্টিগেশন। আমরা ডায়াগনোসিস ক্রাইটেরিয়াতে আসি। হাইপোক্সেমিয়া থাকবে এবং চেস্ট এক্সরেতে আমরা আগেই বলেছি যে ডিফিউজ বাইলেটারাল ইনফিল্ট্রেশন থাকবে, আর লেফট অ্যাট্রিয়াল প্রেশারটা রেইজ থাকবে এবং এটা হচ্ছে 15 মিলিমিটার মার্কারি প্রেশারের থেকে বেশি হবে, কম হবে। যদি তোমার আমি যদি 15 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে বেশি হয় তখন আমি এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার যদি 15 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে বেশি হয় তাহলে আমি বুঝবো যে লেফট অ্যাট্রিয়াম প্রেশার বাড়ার কারণে বা কার্ডিওজেনিক কজে এখানে পালমোনারি ইডিমাটা হয়েছে। বাট আমি যদি দেখি যে এটা 15 মিলিমিটার থেকে কম প্রেশার আসছে তখন আমি এটা আসলে ARDS এর দিকে আমার ডায়াগনোসিসে চলে যাবে। ট্রিটমেন্ট আমি দেখবো যে মেনলি হচ্ছে এখানে আর একটা আছে যে লাং কমপ্লিয়েন্সটা কমে যাবে, ইম্পেয়ার্ড লাং কমপ্লিয়েন্স। এখানে আমাদের ভেন্টিলেশন কমে যাবে, লাংটা স্টিফ হয়ে যাবে। এই তো ট্রিটমেন্ট যদি আমি দেখি, আমি অ্যান্টিবায়োটিক দিব আন্ডারলাইন কজের জন্য, আন্ডারলাইন কন্ডিশনের ট্রিটমেন্ট করবো, যে সেপসিসটাকে ইরাডিকেট করার চেষ্টা করব। তারপর যে নিউমোনিয়াটাকে হচ্ছে দেখো অ্যাভয়েডেন্স অফ দি কমপ্লিকেশন, স্পেশালি ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া যেগুলো আছে আমাদের ভেন্টিলেশনের ভেতর দেওয়ার কারণে হচ্ছে দেখা যায় যে নিউমোনিয়া ডেভেলপ করে, তখন সেই ক্ষেত্রে আমাদের এটা অ্যাভয়েড করতে হবে। সাপোর্টিভ মেজার আছে কিছু, যেমন ফ্লুইড দিতে পারি আমি, নিউট্রিশন দিতে পারি, হেমোডাইনামিক কিছু সাপোর্ট আছে সেগুলো, বা মেকানিক্যাল ভেন্টিলেশন দেখা যায় যে লো টাইডাল ভলিউম, এর জন্য হচ্ছে অ্যালভিওলার কোলাপসটা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশনের মধ্যে রাখতে পারি। আমরা কমপ্লিকেশনে আসি যে ফাইব্রোপ্রলিফারেটিভ ফেজ। এখন ইনফ্লামেশন যদি অনেকদিন ধরে পারসিস্ট করে তখন দেখা যায় যে আমরা জানি যে ইনফ্লামেশন থেকে আলটিমেটলি পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করে এবং ওখান থেকে এই পালমোনারি ফাইব্রোসিস থেকে আলটিমেটলি এখানে কিন্তু রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে। তো মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম এখানে ডেভেলপ করতে পারে, যেমন লাং যদি দেখা যায় যে ডিসফাংশন হয়ে গেছে তখন এখানে দেখা যাচ্ছে যে লাং, কিডনি, তারপর দেখা যাচ্ছে যে গাট, লিভার, এগুলো দেখা মাল্টিপল অর্গান ডিসফাংশন এই ARDS এর সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে। তো এই যে দেখা যাচ্ছে যে লাং ইনফ্লামেশন, সেইটার যে সাইটোকাইন ওইটা রিলিজে করার মাধ্যমে যে সমস্ত অর্গানে যদি এটা ছড়ায় যায় তখন দেখা যায় যে মাল্টিপল অর্গান ডিসফাংশন হতে পারে। তো এটা হচ্ছে আমাদের টোটাল ARDS। আশা করি প্রত্যেকটা লাইন আমরা এখান থেকে ভালো মতো বুঝেছি। তো এই ছিল আমাদের রেসপিরেটরি সিস্টেমের ফুল আলোচনা। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। আর আমার পুরাটা রেসপিরেটরি সিস্টেমের উপর পুরোটা রিটেনের আমরা সলভ করেছি এবং আমাদের এনডেভারের মোটামুটি যা যা আছে পড়ার মতো সবই দেখা হয়েছে। তো আশা করি তোমরা আমাদের সাথে চাইলে পড়তে পারো। তো এই আর কি, কিছু ভুল ত্রুটি হলে আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর অবশ্যই হচ্ছে এটা কমেন্ট সেকশনে জানায় দিবে যে আসলে কোন জায়গাতে আনইনটেনশনালি ভুলটা হয়েছে।
তো এই আর কি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।